Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. ইন্টেলিজেন্স থিওরির উপরে অর্থাৎ বুদ্ধির যে সকল তত্ত্ব আপনাদের সিলেবাসে রয়েছে, আজকে আমি এই ভিডিওতে শেষ থিওরিটা অর্থাৎ স্টার্নবার্গের ট্রাইলার্চিক থিওরি অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির ত্রিমাত্রিক বা ত্রিমুখী তত্ত্ব, এই থিওরিটাকে আলোচনা করব। এই থিওরিটাকে ইনফরমেশন প্রসেসিং থিওরিও বলা হয়। কিন্তু কেন বলা হয়, এই সব কিছুই আজকে খুব সংক্ষেপে ডিসকাস করব। এবং আজকে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আলোচনা হবে সেটা হচ্ছে কি, এই থিওরি থেকে কোন কোন কোশ্চিনগুলো আপনাকে পড়তে হবে সেটা এই ভিডিওর শেষের দিকে আপনার 16টা কোশ্চিন অ্যান্সারের মাধ্যমে করানো হবে। এই কোশ্চিন অ্যান্সারগুলো করলেই যথেষ্ট। তার মধ্যে একটা কোশ্চিন আপনাদেরকে করতে হবে, অ্যান্সার করতে হবে, এটা কমেন্টে আপনাকে জানাতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সঠিকভাবে উত্তর দিতে চাইলে আপনাকে কি করতে হবে, আগে এই থিওরিটাকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে শিখতে হবে। আপনাদের জন্য আমি সময় দিচ্ছি, আপনি কেন সময় দেবেন না? আপনারা যাতে সহজ সরলভাবে বুঝতে পারেন, এই জন্যই তো আমার ভিডিও দেওয়া। যাই হোক, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কমেন্ট করুন। আর ভিডিও দেখার শেষে চ্যানেলের ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা ক্লিক করে জয়েন হতে পারবেন। আর এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে গেলে আপনি সেখান থেকে ফ্রিতে ইম্পর্টেন্ট এমসিকিউ এর পিডিএফগুলো, টপিক ওয়াইজ পিডিএফগুলো আপনি আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন ফ্রিতে। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি এই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে সেই থিওরিটা শুরু করা যাক। থিওরিটার নাম হচ্ছে স্টার্নবার্গ ট্রাইলার্চিক থিওরি বা ইনফরমেশন প্রসেসিং থিওরি অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, বুদ্ধির ত্রিমাত্রিক বা ত্রিমুখী তত্ত্ব। এই থিওরিকে কি বলা হয় বললাম না, ইনফরমেশন প্রসেসিং থিওরি। ইনফরমেশন অর্থাৎ তথ্য, এই তথ্য প্রক্রিয়াকরণের প্রসেসিং, তথ্য প্রক্রিয়াকরণের তত্ত্ব বলা হয় বা থিওরি বলা হয়। তো প্রথমে যেটা আমি বলবো, দেখুন এখানে ইনি হচ্ছেন রবার্ট স্টার্নবার্গ। তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তিনি 1985-এ অর্থাৎ 1985 সালে ইনফরমেশন প্রসেসিং থিওরি বা তথ্য প্রক্রিয়াকরণের যে তত্ত্ব বা ট্রাইলার্চিক থিওরি অফ ইন্টেলিজেন্স, এই ত্রিমুখী তত্ত্ব, বুদ্ধির তত্ত্ব, এটাকে প্রবর্তন করলেন। তিনি বললেন, অর্থাৎ এই স্টার্নবার্গ বললেন যে মানুষ যখন কোনো প্রবলেমের সলভ করতে চায়, অর্থাৎ মানুষ যখন সমস্যার সমাধান করতে চায়, তখন মানুষকে কয়েকটা প্রসেস ফলো করতে হয় বা মানুষ কয়েকটা প্রসেস ফলো করে। এই প্রসেসের মধ্য দিয়ে গিয়ে মানুষ কোনো সমস্যার সমাধান করে থাকে। স্টার্নবার্গ এটাকে ভালোভাবে লক্ষ্য করলেন এবং তিনি এতে করে কিছু ইনফরমেশন কালেক্ট করলেন। এইগুলোই তাঁর থিওরিতে তিনি অ্যাপ্লাই করলেন, ইউজ করলেন। তিনি দেখালেন যে মানুষ যখন কোনো প্রবলেমে সলভ করতে যায়, তখন তাকে অর্থাৎ মানুষকে মোট 6টা প্রসেস বা 6টা স্টেপ ফলো করতে হয়, দিয়ে সে সমস্যাটা সমাধান করে থাকে। এই জন্যই এই থিওরিকে ইনফরমেশন প্রসেসিং থিওরি বলা হয়ে থাকে। আর তিনি এইগুলো বিশ্লেষণ করার পরে তিনি দেখলেন যে মানুষ এই 6টা প্রসেস বা 6টা স্টেপের মধ্য দিয়ে ইনফরমেশন কালেক্ট করার সময় মানুষকে কয়েক ধরনের মানুষকে লক্ষ্য করা যায়। অর্থাৎ কয়েক ধরনের বলতে কয়েক ধরনের বুদ্ধিসম্পন্ন মানুষ তিনি লক্ষ্য করলেন। এগুলোকে তিনি তার থিওরিকে আবার অ্যাপ্লাই করলেন। তিনি দেখালেন যে আমাদের সামনে মোট 3 প্রকারের 3টি মাত্রার বুদ্ধি লক্ষ্য করা যায়। 3টি মাত্রার, এই জন্য তার থিওরিকে ট্রাইলার্চিক থিওরি বলা হয়। তিনি বললেন যে মানুষের বুদ্ধি 3 প্রকার, বুদ্ধির 3টা ভাগ রয়েছে, অর্থাৎ 3 টাইপ। এই 3 টাইপ ইন্টেলিজেন্স বা ট্রাইলার্চিক থিওরি বা ট্রাইলার্চিক ইন্টেলিজেন্স থিওরি, এইগুলো মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। তাই তার থিওরিকে ট্রাইলার্চিক থিওরি অফ ইন্টেলিজেন্স বলা হচ্ছে। তো এই যে ট্রাইলার্চিক থিওরি বা 3 ধরনের বুদ্ধি, এইগুলো হাইলি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলোর অল্টারনেটিভ নেম আছে, এইগুলো আপনাকে জানতে হবে। তাছাড়া যে তিনি 6টা স্টেপের কথা বললেন, এইগুলোকে আমি একটু ভালোভাবে বিশ্লেষণ করব, সহজ সরল ভাষায় উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। শেষ পর্যন্ত দেখবেন।
প্রথমে আমরা জানবো তিনটি ভাগ, বুদ্ধির যে তিনটি ভাগ বা বুদ্ধি যে তিন রকমের বুদ্ধি মানুষের রয়েছে সেইগুলো একটু মনে রাখবো। আপনাকে এটা আমি সহজ বলে বলবো, ক্যাপ কথাটা মনে রাখবেন, CAP ক্যাপ, এখানকার সি, এখানকার এ আর এখানকার পি, ক্যাপ, ক্যাপ মানে টুপি। এই ক্যাপ কথাটা মনে রাখবেন তাহলেই হবে। সি ফর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এটা মনে রাখবেন। এগুলো একটু শুধু নামটা পরিচিত করিয়ে দিচ্ছি। সি ফর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এ ফর অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, এবং পি ফর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। এইগুলো নাম মনে রাখুন ভালোভাবে। তো এইগুলোকে আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি। ওকে, এইগুলো একটু বিশ্লেষণ করে দেবো, তারপর ওই 6টা স্টেপ আমরা এটা একটু বিশ্লেষণ করবো, তারপর আমরা ইম্পর্টেন্ট MCQগুলো দেখব। কোনো মতেই এগিয়ে যাবেন না, আগে বিশ্লেষণটা আগে ভালোভাবে শুনুন, বুঝুন, তারপরে MCQতে যান, তাহলে MCQগুলো আপনি পারবেন এবং দীর্ঘদিন মনে থাকবে। ওকে, তো আমি প্রথমে বলবো যেটা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, সি ফর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। এটা কি না, এটা হচ্ছে অর্থাৎ ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ক্রিয়েটিভিটি মানে কি না, ক্রিয়েটিভিটি হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু তৈরি করা। এই যে নতুন কিছু তৈরি করা, এটার মধ্যে মানুষ অনেক কিছু ভুল বুঝে থাকে, মানুষের মধ্যে কতকগুলো কমন মিসকনসেপশন কাজ করে থাকে। আমরা প্রথমে দুটো মিসকনসেপশন মানুষের মধ্যে কাজ করে, যে ক্রিয়েটিভিটিটা, এটাকে ক্রিয়েটিভিটি বলে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি বলে না। মানুষ যেটাকে ভাবে, যে ধরুন আপনি সকালে মানে ঘুম থেকে উঠলেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, আর আপনার মাথায় একটা আইডিয়া আসলো, আর আইডিয়া এসে আপনি কিছু করে নিলেন, হঠাৎ কিছু করলেন, কাজটা নতুন কিছু করলেন, এটাকে আপনি ক্রিয়েটিভিটি বলতে পারবেন না। কারণ ক্রিয়েটিভিটি হঠাৎ করে কোনো কিছু নতুন কিছু তৈরি করা নয়। হ্যাঁ, ক্রিয়েটিভিটি হঠাৎ করে নতুন কিছু করা নয়। ক্রিয়েটিভিটি হচ্ছে কোনো একটা জিনিস বেশ কয়েকবার করার পরে, বেশ কিছুদিন করার পরে সেখান থেকে একটা অভিজ্ঞতা হবে, এবং সেই অভিজ্ঞতা এবং শিখনের ফলে কাজটা ধীরে 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 আপনার ইমপ্রুভ হবে, তারপরে আপনি নতুন কিছু ক্রিয়েট করবেন। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটির সাথে এক্সপেরিয়েন্স জড়িত। আপনি ঘুম থেকে উঠে ফট করে কিছু একটা নতুন কিছু কথা মাথায় চিন্তা আসলো, আপনি কিছু করে বসলেন, ওটা কিছু নতুন কিছু উদ্ভাবনী করলেন, তবুও কিন্তু এটাকে ক্রিয়েটিভিটি বলা যাবে না। ক্রিয়েটিভিটি হচ্ছে কতগুলো এক্সপেরিয়েন্সের মাধ্যমে, ক্রিয়েটিভিটির সাথে এক্সপেরিয়েন্স জড়িত আছে। এই জন্য এই ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে এক্সপেরিয়েন্সিয়াল বলা হয়, এক্সপেরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আপনাকে প্রশ্ন হতে পারে যে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে সৃজনশীল বুদ্ধি, সৃজনাত্মক বুদ্ধি বা সৃজনশীল বুদ্ধি, এই সৃজনাত্মক বুদ্ধির অপর নাম কি? অথবা এরকমও বলা যেতে পারে যে এক্সপেরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স, অভিজ্ঞতা সম্পন্ন যে বুদ্ধির আরেক নাম কি, উল্টো পাকে দিতে পারে। তাহলে আপনি এটা পারবেন না তখন। তো ভালোভাবে বুঝুন যে ক্রিয়েটিভের সাথে এক্সপেরিয়েন্স জড়িত, অভিজ্ঞতা জড়িত থাকবে, মানে হঠাৎ করে কিছু করা নয়। হ্যাঁ, অভিজ্ঞতার বলে এবং শিখন হওয়ার ফলে কিছু নতুন কিছু ইমপ্রুভ করলেন জিনিসটাকে, দিয়ে আপনি কিছু নতুন জিনিস ক্রিয়েট করছেন, তৈরি করছেন, এটাকে বলা হয় ক্রিয়েটিভিটি। তো কোনো একটি কাজ বেশ কয়েকবার করার পরে যে অভিজ্ঞতা হয়, এবং সেই অভিজ্ঞতার ফলে আপনি যে নতুন জিনিস তৈরি করলেন, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। এটা একটা জিনিস, মানুষ হঠাৎ করে কিছু তৈরি করলে এটাকে ক্রিয়েটিভিটি বলা যাবে না। এটা একটা জিনিস মানুষের মধ্যে মিসকনসেপশন থাকে। দ্বিতীয়ত, মানুষ মনে করে যে এই ক্রিয়েটিভিটি মানুষ ম্যাথমেটিক্স এবং সায়েন্সের সাথে জড়িত, এরকমভাবে মানুষ মনে করে যে ম্যাথমেটিক্স এবং সায়েন্স এইগুলো সাবজেক্টের সাথে ক্রিয়েটিভিটিটা জড়িত। তো অ্যাকচুয়ালি সেটা নয়। আর্টস, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ফিল্ডের ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটি জড়িত রয়েছে। যেমন মিউজিক, স্পোর্টস, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ক্রিয়েটিভিটি জড়িত রয়েছে। তো ক্রিয়েটিভিটি শুধুমাত্র যে ম্যাথ বা সায়েন্সের সাথে জড়িত এইটা নয়, ক্রিয়েটিভিটি লাইফের প্রত্যেকটা ডোমেইনের সাথে, প্রত্যেকটা ক্ষেত্রে জড়িত আছে। যেমন রান্না বান্না থেকে শুরু করে কাপড় পরিষ্কার, প্রত্যেকটা ক্ষেত্রেই ক্রিয়েটিভিটি জড়িত আছে। হ্যাঁ, তো এইভাবে বুঝবেন ক্রিয়েটিভিটি শুধুমাত্র যে সায়েন্স সাবজেক্টের সাথে এইগুলো না, রিয়েল লাইফের সাথে, ডেইলি লাইফের সাথে, হ্যাঁ, প্রত্যেকটা ডোমেইনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই, আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ক্রিয়েটিভিটি কাজ করবে।
ঠিক আছে, যে কোনো কিছুতেই ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পারেন। তো শুধুমাত্র এইগুলো সাবজেক্টের প্রতি আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন এইরকম যদি যারা কেউ বুঝে থাকে, অনেক মানুষ মনে করে, কিন্তু এইগুলো কিন্তু ভুল ধারণা। এই জন্য আমি ক্রিয়েটিভিটিটাকে বললাম। তো ক্রিয়েটিভিটি আপনাকে ভালো, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স যারা, তাদেরকে দেখবেন তারা কিছু ইমাজিনেটিভ এবং ইনোভেটিভ প্রবলেম সলভ করে থাকে ইমাজিনেটিভের মাধ্যমে। হ্যাঁ, তো এইগুলো প্রবলেম সলভ করে থাকে। তাহলে আপনাকে এরকম যদি বলা হয় যে ইমাজিনেটিভ অ্যান্ড ইনোভেটিভ প্রবলেম সলভ করে থাকে কোন বুদ্ধির বলে, তা আপনাকে বলতে হবে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বা এক্সপেরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ঠিক আছে, তো নতুন কিছু ক্রিয়েট করা, নতুন কিছু ডিসকভার করা, এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য। এইগুলো ভালোভাবে নোট করবেন। 2 নম্বর আমি যেটা বলবো, অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। এই অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে বিশ্লেষণাত্মক বুদ্ধি। এই বিশ্লেষণাত্মক বুদ্ধি কি না, দেখুন, এটা এই অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স ট্র্যাডিশনাল ইন্টেলিজেন্স বলা যেতে পারে এটাকে। ট্র্যাডিশনাল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির যে গতানুগতিক ধারণা, বুদ্ধিকে আমরা যেভাবে চিনি, যে বুদ্ধি কীভাবে, বুদ্ধি আপনি একটা ভালো স্কুলে পড়াশোনা করছেন, পড়ার ক্ষেত্রে আপনাকে ভালো আপনি রেজাল্ট করতে পারবেন, এটা হচ্ছে একটা বুদ্ধি আমরা বলি। তো অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স ঠিক সেই রকমই, সেই বুদ্ধিটাকেই অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স বলে, বিশ্লেষণাত্মক বুদ্ধি বলা হয়, বা কম্পোনেনশিয়াল এটাকে বলা হয়। কম্পোনেনশিয়াল মানে কি বা অ্যানালাইটিক্যাল মানে কি, এইগুলো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমরা গতানুগতিক বা ট্র্যাডিশনাল ডেফিনেশনে কি বলি, যে একটা শিশু বা একটা ব্যক্তি কি করে না, স্কুলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করে বা আইকিউ টেস্টে সে ভালো রেজাল্ট করে। এর মানে হচ্ছে কি, যে ওই শিশুটাকে ওই ক্লাসের টিচার যেভাবে বুঝিয়েছেন সে সেইভাবেই বুঝেছে। হ্যাঁ, তো যাই হোক, মানে ভালো রেজাল্ট করা, এটাই হচ্ছে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। আবার বলা যেতে পারে যে তাহলে আমি বললাম যে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স হচ্ছে ট্র্যাডিশনাল ইন্টেলিজেন্স, যার বলে বিভিন্ন জায়গায় একটা ভালো রেজাল্ট করা, গুড রেজাল্ট করা। আর এই যে আমি যে বললাম যে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স বা বিশ্লেষণাত্মক বুদ্ধির আরেকটা নাম হচ্ছে কম্পোনেনশিয়াল। এই কম্পোনেনশিয়াল মানে কি না, এর মানে হচ্ছে উপাদানগত। এটার মানে কি না, এখানে যে অ্যানালাইটিক্যালের ক্ষেত্রে বা বিশ্লেষণাত্মকে কোনো একটা বিষয়ে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে বিষয়টাকে ছোট ছোট অংশে পার্ট করে আপনাকে ভাগ করে নিতে হবে, তারপর পড়াশোনা করতে হয়। অর্থাৎ কোনো একটা বিষয়কে কি করতে হবে, আলাদা পার্টে ভাগ করে নেওয়া, এটাই হচ্ছে কম্পোনেনশিয়াল। উপাদানগত মানে কিছু পার্টে ভাগ করে নিয়ে সেটাকে বিশ্লেষণ করে আপনাকে পড়া, এটা হচ্ছে কম্পোনেনশিয়াল। তো এই হলো আপনার অ্যানালাইটিক্যাল বুদ্ধি, যে কোনো কিছুকে পার্ট করে ভাগ করে আপনাকে আলোচনা করা বা মানে সেটাকে পড়া বা বোঝা, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। 3 নম্বর আমরা জানবো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কি না, প্র্যাকটিক্যালের কথা মানে হচ্ছে টেকনিক, যেটাকে বলা যেতে পারে, অর্থাৎ ডেইলি লাইফে কমন সেন্স যেটাকে বলা হয়। আমরা ডেইলি লাইফে যে কমন সেন্স বলে একটা কথা বলি, যে কমন সেন্স বা সেই স্মার্ট, স্ট্রিট স্মার্ট, এই যে এইগুলো আমরা বলি, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স আমরা বুঝি। অর্থাৎ নতুন সিচুয়েশনে ব্যক্তি ভালো কিছু দেখাতে চাই, হ্যাঁ, নতুন কোনো সিচুয়েশনে ভালো কিছু দেখাতে চাই, এটাই হচ্ছে কি প্র্যাকটিক্যাল। অর্থাৎ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ডেইলি লাইফে জড়িয়ে আছে। কেননা ব্যক্তি কোনো নতুন সিচুয়েশনে, নতুন পরিস্থিতিতে ভালো রেজাল্ট দেখাতে পারে, যাতে সেই ব্যবস্থা সে সবসময় চালিয়ে যায়। মানুষ যাকে কমন সেন্স বলে, সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স আমি একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণের মাধ্যমে তিনটাই ইন্টেলিজেন্স আপনি ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো ধরুন একটা ক্লাসে যে সকল ছেলে মেয়ে আছে, হ্যাঁ, তাদের মধ্যে কোনো একটা সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করে, এবং খুব ভালো রেজাল্ট করে কিভাবে,
এই রেজাল্ট করাটা, ভালো রেজাল্ট করাটা, অর্থাৎ টিচার যা বলেন সে ওই ছেলেটা বা ওই শিশুটা কি করে, সব কিছু ভালোভাবে বুঝতে পারে এবং ভালো রেজাল্ট করে। তো এই ভালো রেজাল্ট করা এটা হচ্ছে কি অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়বে। আবার ওই ক্লাসে এমন কোনো কিছু কিছু ছেলে মেয়েকে দেখতে পাওয়া যায় যারা ক্লাসে ভালো বুঝতে পারে কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। হ্যাঁ, ক্লাসে দেখতে পাওয়া যায়। আবার স্যারকে তারা নতুন নতুন করে প্রশ্ন করে, নতুন নতুন কিছু জিজ্ঞাসা করে, নতুন পদ্ধতি দেখায়, কিন্তু এদের ইন্টেলিজেন্সটাকে আমরা বলবো ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। বুঝতে পারলাম? আবার কিছু কিছু ছেলে মেয়েকে আমরা দেখে থাকি, হ্যাঁ, যে ক্লাসে হয়তো ঝামেলা করার ফলে আমরা দেখেছি যে ক্লাসে কি করলো, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক আছে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সময়ে দেখা গেল বাকি ছেলেরা, ক্লাসের যে অন্যান্য ছেলেমেয়েরা রয়েছে তারা কি করে, হাসাহাসি করে। কিন্তু কোনো একজনকে দেখা যাবে যে পড়ে গেছে, ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেই ছেলেটাকে কোনো একজন গিয়ে উঠিয়ে তাকে ফার্স্ট এইড করে। তো এইখানে কিন্তু যে ছেলেটা ওঠালো, হ্যাঁ, তার কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনে সে কিন্তু মানে তার বুদ্ধিটা দেখতে পাওয়া যায়। তো এইগুলোকে বলতে হবে, এটাকে বলা হবে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। তো একই ক্লাসে আলাদা আলাদা শিশুর মধ্যে আমরা আলাদা আলাদা ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে কি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের আমি আর একটা কথা বলছি, উদাহরণ বলি। ধরুন রিয়েল লাইফে, হ্যাঁ, একটা স্কুলে হামলা হলো এবং সকল ছেলে মেয়েকে ওখানে মেরে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় একটা ছেলে বাইরে থেকে ক্লাসে যখন আসে তখন দেখে যে প্রত্যেকটা ছেলে মেয়ে, ক্লাসের যে যত সব তার বন্ধুবান্ধব রয়েছে সবাই রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। এই অবস্থায়, এই সিচুয়েশনে ওই ছেলেটি কি করে, সে নিজেকে বাঁচানোর জন্য কি করে, সে তার ড্রেসে ওই রক্তগুলো মাখিয়ে নিয়ে সেও সেখানে শুয়ে পড়ে। তাহলে সে বাইরে থেকে আর কেউ বুঝতে পারবে না যে সেখানে কেউ আর জীবিত রয়েছে। তো এইটা হলো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এইগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। তো এই তিনটা ইন্টেলিজেন্স, 3 টাইপ ইন্টেলিজেন্স, এইগুলোকে একটু ভালোভাবে বুঝুন। এবং তিনি বললেন যে মানুষ যে এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে, তো কোনো একটা প্রবলেমের মধ্যে পড়লে তবুও তাকে কতকগুলো স্টেপ ফলো করতে হয়। কতগুলো স্টেপ ফলো করতে হয় না, 6টা স্টেপ ফলো করতে হয়। এই 6টা স্টেপের নাম একটুখানি জেনে নিন, তারপরে এগুলো খুব সংক্ষেপে আমি একবার করে বলে দেবো। প্রথমে হচ্ছে এনকোডিং। হ্যাঁ, ইংলিশ টার্ম, এগুলো স্টার্নবার্গ নিজে ব্যবহার করলেন, যে এনকোডিং। 2 নম্বর হচ্ছে ইনফেরিং, 3 নম্বর হচ্ছে ম্যাপিং, 4 নম্বর অ্যাপ্লিকেশন, 5 নম্বর হচ্ছে জাস্টিফিকেশন, আর 6 নম্বর হচ্ছে রেসপন্স। তো এই 6টা জিনিস কি, এনকোডিং কি, ইনফেরিং কি, এইগুলো থেকেও পরীক্ষায় থাকে, ম্যাপিং কি, হ্যাঁ, এইগুলো থাকে। এইগুলো আপনি একটু ভালোভাবে বুঝুন এবং খাতায় নোট করে নেবেন, তারপরে এমসিকিউতে যাবেন। হ্যাঁ, তো তিনি বললেন এনকোডিং। তো এনকোডিং হচ্ছে একটা প্রবলেমের মধ্যে যখন আপনি পড়লেন, হ্যাঁ, একটা ব্যক্তি যখন প্রবলেমে সলভ করতে যায় তখন ব্যক্তি অনেকগুলো তথ্য বা অনেকগুলো ইনফরমেশনের মুখোমুখি হয়। তো সবগুলোই তো আর মাথায় গেঁথে নেওয়া যায় না। কোনো একটা প্রবলেমের মধ্যে পড়লেন, ওখানে অনেক কিছু জানতে পারছেন, তো সব কিছুই যে মাথায় গেঁথে নেওয়া যাবে সেটা না। যেগুলো দরকার, যেগুলো প্রাসঙ্গিক, সেই সকল তথ্যই ব্যক্তি তার মানসিক স্তরে চিহ্নিত করে, আইডেন্টিফাই করে। প্রথমে এই আইডেন্টিফাই করা, যে কোন কোন তথ্যগুলো, কোন কোন ইনফরমেশনগুলো আমার নেওয়া দরকার, এই আইডেন্টিফিকেশন করা, জাস্ট আইডেন্টিফাই করা, এটা হচ্ছে এনকোডিং। বুঝতে পারলেন? এনকোডিং এবং ইনফেরিংয়ের মধ্যে পার্থক্য আছে। তো এনকোডিংটা হচ্ছে প্রবলেমের রিলেটিভ ইনফরমেশনগুলোকে, যে মানে রিলেটিভ বলতে রেলিভেন্ট সম্পর্কিত প্রাসঙ্গিক যে ইনফরমেশনগুলো আমার দরকার, হ্যাঁ, সেইগুলোকে কি করব, আমি আইডেন্টিফাই করব। এই আইডেন্টিফাই করাটা জাস্ট আমি ওইটাকে গ্রহণ করে নিলাম না, কিন্তু শুধুমাত্র চিহ্নিত করলাম, আইডেন্টিফাই করলাম, সেটাই হচ্ছে এনকোডিং। আর ইনফেরিংটা কি? দেখুন, আমরা এনকোডিংয়ে কি বললাম, যে প্রয়োজনীয় তথ্যগুলোকে, যে প্রাসঙ্গিক তথ্যগুলোকে, রেলিভেন্ট ইনফরমেশনগুলোকে চিহ্নিত করা হলো, আইডেন্টিফাই করা হলো, হ্যাঁ, সেইগুলো কি করব, এবার আমরা ইনফেরিং স্টেজে কি করব, প্রয়োজনীয় তথ্যগুলোকে
নিয়ে কি করলাম, এবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এই সিদ্ধান্ত গ্রহণ করাটাকে বলা হয় ইনফারিং। স্টার্নবার্গ এটাকে কি বললেন, ইনফারিং বললেন বা ইনফেরিং বলতে পারেন। এই ইনফেরিং বললেন, এটা হচ্ছে 2 নম্বর স্টেজ। 3 নম্বরে গিয়ে ম্যাপিং করছে। ম্যাপিং করা মানে কি, ম্যাপিং করার মানে হচ্ছে এই যে দেখুন, আপনি প্রথমে এনকোডিং করলেন, চিহ্নিত করলেন কোন কোন তথ্যগুলো নেবেন, তারপর সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই তথ্যটাকে আমি নিব, এটা নিলে এই কাজটা করলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এইটা আপনি করলেন। এটা আপনার পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে প্রথমে অর্থাৎ পূর্বে আপনার অবস্থা কেমন ছিল, আপনি তো সমস্যার কিছুই জানতেন না, বুঝতেন না কীভাবে সমাধান করব, এবং সেই থেকে এখন যে আপনি চিহ্নিত করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন, এইগুলোর মধ্যে রিলেশনশিপ তৈরি করা, হ্যাঁ, পাস্ট অ্যান্ড প্রেজেন্টের মধ্যে রিলেশনশিপ, এই রিলেশনশিপ এস্টাবলিশ করাই হচ্ছে ম্যাপিং। অর্থাৎ ম্যাপিং হচ্ছে পূর্ব পরিস্থিতিতে এবং বর্তমান পরিস্থিতির সম্পর্ক, এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ এস্টাবলিশিং রিলেশনশিপ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। ওকে, এটা হচ্ছে ম্যাপিং। আর 6 নম্বর হচ্ছে আমরা 3 নম্বর হলো, বা 4 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা কি না, অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাপিং করার পরে অর্থাৎ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে রিলেশনশিপ করার পর গৃহীত সিদ্ধান্তকে প্রয়োগ করা, যে সিদ্ধান্তটা গ্রহণ করলেন সেটাকে অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার আমরা দেখব জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন কি না, এই স্টেজে এসে অর্থাৎ প্রথমে যে এনকোডিং করলেন, তারপরে ইনফেরিং করা মানে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আবার ম্যাপিং করলেন অর্থাৎ সম্পর্ক একটা তৈরি করলেন, রিলেশনশিপ তৈরি করলেন, এবং পরে যে অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, এবারে কারেক্ট সিচুয়েশনের জন্যে, কারেক্ট সলিউশনের জন্য জাস্টিফিকেশন করা বা সমস্যা সমাধানের জন্য যৌক্তিকতা বিচার করা, যে এইবার আমরা কারেক্ট সলিউশন করার জন্য কি করব, এবার একটা যৌক্তিকতা বিচার করলাম, যৌক্তিকতা বিচার করা, জাস্টিফিকেশন করা, যে এই সিদ্ধান্তগুলো আমরা নিব, হ্যাঁ, এই কাজ করব, হ্যাঁ, এটার সাথে এটা মিলে যাচ্ছে, ম্যাপিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবার সিদ্ধান্তটাকে আমরা নিলাম, সিদ্ধান্তটা প্রয়োগ করলাম, সিদ্ধান্তটা এবার বিচার করে দেখব যে ঠিকঠাক হচ্ছে কি না, এটাই হচ্ছে আমরা জাস্টিফিকেশন। লাস্ট দেখব আমরা আপনার রেসপন্স। এটা কি না, স্টার্নবার্গ বললেন সবশেষে ব্যক্তি এগুলোর পরে কারেক্ট সলিউশনের একটা ওয়ে বা একটা রাস্তা বা একটা পথ বের করে, এবং এই সিচুয়েশনে এসে শেষ স্টেজে রেসপন্স করে, কারেক্ট সলিউশনটা প্রোভাইড করে দেয় যে এই হচ্ছে আমার কারেক্ট সলিউশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে রেসপন্স। এইগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। যদি ভালোভাবে এখনও বুঝতে না পারেন, আমার ভিডিওগুলো পিছিয়ে নিয়ে আবার শুনুন, আবার বুঝুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে টপিক ওয়াইজ ভিডিও আসছে, আপনারা এই প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিওগুলো সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। এইভাবে এমসিকিউগুলো ফলো মানে আমি প্র্যাকটিস করাই। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এরপরে আমরা এই টপিকটা থেকে, এই থিওরিটা থেকে কী কী এমসিকিউ প্র্যাকটিস করব, চলুন তাহলে আমরা এবারে প্র্যাকটিস করব এমসিকিউ। ওকে, চলুন তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্টার্নবার্গ তার ট্রায়ার্জিক থিওরি কত সালে প্রবর্তন করেন? অপশন এ 1961 খ্রিস্টাব্দে, অপশন বি 1983 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে অপশন সি, এবং অপশন ডি এ রয়েছে 1990 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1985 খ্রিস্টাব্দে, 1985। এটা আমি আলোচনার সময় বলে দিয়েছি যে এই 1985-এ স্টার্নবার্গ তার ত্রিমাত্রিক তত্ত্ব বা ত্রিমুখী তত্ত্ব বা বুদ্ধির যে 3টি ভাগ রয়েছে, এই তত্ত্বটাকে তিনি প্রকাশ করলেন বা প্রবর্তন করলেন। ঠিক আছে, আমরা অপশন এতে যেটা দেখছি যে 1961, এটা গিলফোর্ড কিন্তু তার থিওরিটাকে SOI স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট এই মডেলটার প্রবর্তন করেছিলেন। SOI স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, হ্যাঁ, যেটাকে তো এই থিওরিটা তিনি প্রবর্তন করলেন। এই থিওরিটাকেও আমি কিন্তু আমার চ্যানেলে আপনারা দিয়েছি, আপনারা প্লেলিস্ট থেকে সেটাকে দেখে নেবেন। অপশন বি এ যেটা দেখছি যে 1983, সেটা গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি 1983 সালে প্রবর্তন হয়েছিল। এইভাবে একটু দেখে নেবেন।
হ্যাঁ, এগুলোর উপরে আমার ভিডিও দেওয়া হয়েছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। স্টার্নবার্গ কত ধরনের বুদ্ধির কথা বলেছেন? অপশন এ 2 ধরনের, অপশন বি 3 ধরনের, অপশন সি 7 ধরনের, নাকি অপশন ডি 8 ধরনের? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3 ধরনের। আমরা 3 ধরনের মনে রাখবো। স্টার্নবার্গের CAP ক্যাপ, ক্রিয়েটিভ, অ্যানালাইটিক্যাল এবং পি দিয়ে প্র্যাকটিক্যাল, এইগুলো মনে রাখবেন। আর 2 ধরনের যেটা অপশন এ রয়েছে 2 ধরনের, কে বুদ্ধির কথা বলেছেন? 2 ধরনের বুদ্ধি স্পিয়ারম্যান বলেছেন, জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর। তারপরে 7 ধরনের কে বলেছেন? না থার্ডস্টোন বলেছেন। আর 8 ধরনের কে বলেছেন? মনে আছে আপনাদের? গার্ডনার বলেছেন, মাল্টিপল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো এইগুলো মনে রাখবেন। এরপর আমরা 3 নম্বর কোশ্চিনটি দেখব। 3 নম্বর কোশ্চিন বলা হচ্ছে, নিচের কে সাইকোমেট্রিক পদ্ধতি বা মেথড ব্যবহারের উপর ভিত্তি করে বুদ্ধিকে ব্যাখ্যা করেননি? অপশন এ স্পিয়ারম্যান, অপশন বি গিলফোর্ড, অপশন সি স্টার্নবার্গ এবং অপশন ডি এ রয়েছে থার্ডস্টোন। তো মনে রাখবেন যে স্টার্নবার্গ যা তার থিওরি, সেটা সাইকোমেট্রিক মেথড তিনি সেই ক্ষেত্রে ব্যবহার করেননি, সেটা তার অ্যাজাম্পশন বেসড ছিল। ঠিক আছে, তিনি নিজে এটাকে মনে করতেন। আমি এগুলো বললাম, তিনি লক্ষ্য করে এগুলো বলেছিলেন। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্নটা আমরা দেখব। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের ধারণা দেন। কে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের ধারণা দেন? অপশন এ গার্ডনার, অপশন বি গিলফোর্ড, অপশন সি স্পিয়ারম্যান এবং অপশন ডি রয়েছে স্টার্নবার্গ। তো ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের ধারণা দিয়েছিলেন কে? না স্টার্নবার্গ। ভালোভাবে মনে রাখবেন, হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্টার্নবার্গের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে বুদ্ধির সমালোচনামূলক এবং বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করার ক্ষমতাকে বলা হয়। অপশন এ উপাদানগত বুদ্ধি, অপশন বি প্রাসঙ্গিক বুদ্ধি, অপশন সি স্ফটিক বুদ্ধি এবং অপশন ডি বলছে বাধ্যতামূলক বুদ্ধি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উপাদানগত বুদ্ধি। অর্থাৎ বুদ্ধির যে সমালোচনামূলক এবং বিশ্লেষণাত্মক চিন্তা, হ্যাঁ, এইটাকে কি বলা হয়? অ্যানালাইটিক্যাল, যেটা সেটাকে কম্পোনেন্সিয়ালও বলা হয়। ঠিক আছে, এটা আমি আলোচনার সময় বলে দিয়েছি, এটা একটু দেখে নেবেন। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এরপরে আমরা 7 নম্বর কোশ্চিনটি দেখব। নিচের কোন ধরনের বুদ্ধির কথা স্টার্নবার্গ বলেননি? অপশন এ উপাদানগত বুদ্ধি অর্থাৎ কম্পোনেন্সিয়াল যেটা, হ্যাঁ, তারপরে অপশন বি ভাষাগত বুদ্ধি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্স যেটা, এবং অপশন সি ব্যবহারিক বুদ্ধি বা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স যেটা, এবং অপশন ডি যেটা হচ্ছে সৃজনাত্মক বুদ্ধি বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। তো এই 4টা অপশনের মধ্যে কোন বুদ্ধি, কোন ইন্টেলিজেন্সটার কথা স্টার্নবার্গ বলেননি? কোনটা হবে তাহলে এর সঠিক উত্তর? না, এর সঠিক উত্তর হবে অপশন বি ভাষাগত বুদ্ধি। ঠিক আছে, ভাষাগত বুদ্ধির কথা কিন্তু স্টার্নবার্গ বলেননি। অপশন এ, সি এবং ডি এই 3টা বুদ্ধির কথা বলেছেন, কিন্তু ভাষাগত বুদ্ধির কথা তিনি বলেননি। তো আমি বলবো আপনাদের এই প্রশ্নগুলোকে আপনারা স্ক্রিনশট করবেন না, কারণ এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হন। এইগুলোর নোটস আপনি পিডিএফগুলোর ফ্রিতে, হ্যাঁ, এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে আপনি সিলেবাস ওয়াইজ ভিডিওগুলো, হ্যাঁ, টপিক ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আগের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে গিয়ে সিডিপি, ইভিএস, ম্যাথ এইগুলো আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, সেইখানে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও আপনি আমার দেখতে পারবেন, অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে। ওকে, যাই হোক, এরপরে আমরা 8 নম্বর কোশ্চিনটি দেখব। নিচের কোন উপায়টি তথ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত? অপশন এ এনকোডিং এবং ইনফারিং, অপশন বি ম্যাপিং এবং অ্যাপ্লিকেশন, অপশন সি জাস্টিফিকেশন এবং রেসপন্স, নাকি উপরের সবগুলোই? দেখুন, উপরের সবগুলোই বলেই যে এটা সঠিক উত্তর এরকমটা না। অনেকের মধ্যে ধারণা আছে যে উপরে সবগুলো আছে মানে এটাই হবে সঠিক উত্তর। তাহলে আমাকে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে কোন উপায়টি তথ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত। তাহলে ইনফরমেশন প্রসেসিংয়ের সাথে কোন জিনিসটা যুক্ত? তা আমরা লক্ষ্য করেছি এই 6টাই কিন্তু মানে রয়েছে, যার জন্য এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলোই। শুধুমাত্র উপর সবগুলো দেখে আমরা অন্ধের মতো উপর সবগুলো করবো না, ভালোভাবে বুঝবো প্রশ্নটা। ঠিক আছে, তাহলে উপরে সবগুলোই।
এরপরে আমরা 9 নম্বর কোশ্চিন দেখব, সাকসেসফুল ইন্টেলিজেন্স এই বইটির লেখক হলেন, এটা আমি আলোচনার সময় বলতে ভুলে গিয়েছিলাম। সাকসেসফুল ইন্টেলিজেন্স এই বইটার লেখক হলেন পিয়াজে, ভাইগটস্কি, গার্ডনার নাকি স্টার্নবার্গ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে স্টার্নবার্গ। আর গার্ডনার একটা বই লিখেছিলেন, কোন বইটার নাম হচ্ছে, কার মনে আছে? হ্যাঁ, অপশন সি হয়ে যাবে, মানে গার্ডনারের যে বইটা সেটা হচ্ছে ফ্রেমস অফ মাইন্ড। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ, ফ্রেমস অফ মাইন্ড। ওকে, এবার আমরা 10 নম্বর কোশ্চিনটি দেখব, স্টার্নবার্গ তাঁর থিওরিতে নিচের কোন ধরনের বুদ্ধির কথা বলেননি? এই ধরনের প্রশ্নগুলো আপনাদের থাকবে, ঠিক আছে? এর আগে একটু বললাম। তো অপশন এ কম্পোনেন্সিয়াল নাকি সোশ্যাল, নাকি অপশন বি এক্সপেরিয়েন্সিয়াল, নাকি অপশন ডি কনটেক্সচুয়াল। তো অপশন এ যেটা কম্পোনেন্সিয়াল সেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল, অপশন সি এ বলা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল যেটাকে বলা হয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, আর যেটা হচ্ছে কনটেক্সচুয়াল সেটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের আরেকটা নাম হচ্ছে কনটেক্সচুয়াল। তো এইগুলো কিন্তু সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধির কথা কিন্তু স্টার্নবার্গ বলেননি। তো এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তো আমি আরও একবার বলবো, যদি আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন। কী ধরনের ভিডিও আপনাদের চাই সেটা কমেন্টে জানান, কারণ কমেন্ট করলে, হ্যাঁ, আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই। তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও চাই এবং একটা অবশ্যই লাইক করবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা 11 নম্বর কোশ্চিনটা দেখব, আইকিউ টেস্টে ভালো রেজাল্ট করা কোন ধরনের বুদ্ধির অন্তর্গত? অপশন এ অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, অপশন বি সোশ্যাল ইন্টেলিজেন্স, অপশন সি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, নাকি অপশন ডি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। তো আইকিউ টেস্টে ভালো রেজাল্ট করা এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স বা ট্র্যাডিশনাল ইন্টেলিজেন্স বা কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্সের অন্তর্গত। তো অপশন এ হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। এরপরে আমরা 12 নম্বর কোশ্চিনটি দেখব, ডিসকভার কোন ধরনের বুদ্ধির অন্তর্গত? না অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, অপশন সি সোশ্যাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, নাকি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডিসকভার, অর্থাৎ নতুন কিছু তৈরি করা, অর্থাৎ এটা হয়ে যাবে আপনার ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের অন্তর্গত। এগুলো ভালোভাবে মনে রাখবেন। তারপরে আমরা 13 নম্বর কোশ্চিনটি দেখব, ডেইলি লাইফে কোন ধরনের বুদ্ধি অন্তর্গত? অপশন এ অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, অপশন বি সোশ্যাল ইন্টেলিজেন্স, অপশন সি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, নাকি অপশন ডি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ডেইলি লাইফে অন্তর্গত। এরপরে আমরা 15 নম্বর কোশ্চিনটি দেখব, স্টার্নবার্গের ট্রায়ার্চিক থিওরিতে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না। অপশন এ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে বুঝবেন। স্টার্নবার্গের ট্রায়ার্চিক থিওরিতে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না পরিবেশ পুনর্নির্মাণ করা, নাকি ব্যবহারিকভাবে শুধু নিজেকে নিয়ে চিন্তা করা, নাকি অপশন সি এমন একটি পরিবেশ বেছে নেওয়া যেখানে আপনি সফল হতে পারেন, নাকি অপশন ডি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। তো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স শুধুমাত্র অপশন বি এ বলছে শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করা, এইটা কিন্তু প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা 16 নম্বর কোশ্চিনটি দেখব, ভালোভাবে বুঝবেন তাহলেই পারবেন। এটা আপনাকে কমেন্টে জানাতে হবে। 16 নম্বর কোশ্চিনটি দেখুন, অভিজিৎ সর্বদা ভিন্ন ভিন্ন চিন্তাভাবনায় অর্থাৎ ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের সাথে জড়িত হয়ে নতুন উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করে। ঠিক আছে, নতুন উপায়ে সমস্যা সমাধান করার চেষ্টা করে। সে নতুন ধারণা নিয়ে আসতে এবং সমস্যা সমাধানের জন্য পূর্বের জ্ঞান, হ্যাঁ, এবং অভিজ্ঞতা ব্যবহার করে, অর্থাৎ এক্সপেরিয়েন্সটা ব্যবহার করে। তো স্টার্নবার্গের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব অনুসারে অভিজিৎ কোন ধরনের বুদ্ধির অন্তর্গত বা অধিকারী? অপশন এ বিশ্লেষণাত্মক বুদ্ধি, অপশন বি অভিযোজন বুদ্ধি, নাকি অপশন সি সৃজনশীল বুদ্ধি, নাকি অপশন ডি ব্যবহারিক বুদ্ধি। তো এর সঠিক উত্তর কি হবে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে এটার মধ্যে কি রয়েছে। প্রশ্নটা ভালোভাবে শুনুন, বুঝুন, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন।
এর সঠিক উত্তর আপনারা অবশ্যই পারবেন আশা করি প্রত্যেকেই। তো প্রত্যেকের কাছ থেকে আমি সঠিক অ্যান্সারটা চাই। যদি বুঝতে না পারেন পুরো ভিডিওটা দেখুন, বুঝুন, তারপরে কমেন্ট করুন, ঠিক আছে? আমি আছি আপনাদের পাশে, কোনো ধরনের চিন্তা করবেন না। শুধু যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে প্রত্যেকে রেডি করুন। হ্যাঁ, এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। চ্যানেলে সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও দেওয়া হচ্ছে। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবেন না, কারণ সেখানে আমি এইগুলোর পিডিএফ আপনাদেরকে দিয়ে রাখবো। পিডিএফগুলো প্রিন্ট আউট করে আপনারা পড়াশোনা করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।